এই যে আমাদের বাস্তব সংখ্যা নিয়ে যেহেতু আমাদের আলোচনা করতে হবে, সেহেতু চলো আমরা দেখি যে বাস্তব সংখ্যাটা আসলে কি। বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যাটা কয় ধরনের হয় বাবা বলো? বাস্তব সংখ্যা দুই ধরনের হয়। একটা হচ্ছে একটা হচ্ছে কি মূলদ। যত বাস্তব সংখ্যা আছে সেসব বাস্তব সংখ্যার ভিতরে কিছু মূলদ আর কিছু অমূলদ। তাহলে আমরা যদি এখন অমূলদটাকে দেখি বাবা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে আসলে অমূলদটা আমাদের কি। অমূলদটা হলো সেই সকল সংখ্যা যা যা কি যা যা হচ্ছে আমরা যখন আহ এক কথায় যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে দশমিকের পর দশমিকের পর অসীম সংখ্যা বা অঙ্ক যেটাকে আমরা যদি বলি, তো দশমিকের পর অসীম সংখ্যা, কিংবা আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে আহ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ মানে কি পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায় না। তার মানে উপরে একটা হবে এবং নিচে একটা হবে, অর্থাৎ একটা হর এবং একটা লব। হ্যাঁ, এইভাবে কি আকারে প্রকাশ করা যায় নাকি যায় না? যায় না। তো এইগুলো হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আর তাহলে মূলদ সংখ্যা কি, চলো আমরা দেখি। মূলদ সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে তাহলে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিংবা দশমিকের পর অসীম সংখ্যা থাকবে না, একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। কিংবা অসীম সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে একটা শর্ত থাকবে, সেটা হচ্ছে দশমিকের পর আবৃত সংখ্যা থাকতে হবে, অর্থাৎ আবৃত হবে এইরকম বা রিপিট হবে এইরকম অঙ্ক বা সংখ্যা সেখানে থাকতে হবে। তাহলে দেখো এখানে মূলদ সংখ্যা আবার কত প্রকার। মূলদ সংখ্যাকে যদি আমরা আরো ভাঙি, সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এখানে আসবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই যে সংখ্যা রেখা দিয়ে আমি এখন বোঝালাম যে পূর্ণ সংখ্যা কোনগুলা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা আসতে পারে আমাদের মূলদের ভেতরে, আমাদের আরো আসতে পারে হচ্ছে শূন্য, এবং আমাদের আরো আসতে পারে অপূর্ণ সংখ্যা, কিংবা আমরা বলতে পারি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ আমরা এক কথায় বলতে পারি। ওয়েল, ভগ্নাংশ আমরা বলতে পারি। তো এই যে এই ধরনের এখানে কিন্তু থাকে। আচ্ছা, শূন্যটাকে আমরা পরে আলাদা করি। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ভিতরে কি, পূর্ণ সংখ্যার ভিতরে হচ্ছে একটা হচ্ছে ঋণাত্মক। আমরা ঋণাত্মকটাকে এই পাশে দেখি, ঋণাত্মক। আর কি? আর হচ্ছে জিরো। আর কি? আর হচ্ছে ধনাত্মক। ধনাত্মক, তো এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি করি? আমরা এইগুলাকে সংখ্যা রেখায় কিন্তু উপস্থাপন করলে, বা সংখ্যা রেখাটা যদি আমরা আঁকি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সংখ্যা রেখার মিডিলে মাঝখানে কি থাকে? শূন্য থাকে। এবং এই যে দাগগুলা, এইগুলা কি? এইগুলাই মূলত হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই দাগগুলাই আমাদের মূলত পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5 -6 -7, এইভাবে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে, সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু আমরা উপস্থাপন করলে বুঝতে পারি যে কোনগুলা পূর্ণ সংখ্যা। তো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যের ডানের যত সংখ্যা সেই সব হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং শূন্যের বাম পাশে যত সংখ্যা সেই সবই হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যার আইডিয়াটা আমরা বুঝলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আরেকটা কি, আরেকটা অসাধারণ, তাই না? অসাধারণ মানে কি, আরেকটা হচ্ছে আমাদের দশমিক, আহ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি দশমিক ভগ্নাংশ কি আমরা আলোচনা করেছি। তো আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, এবং আমরা এও জানি যে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। রাইট? ইয়েস, আই হোপ দ্যাট ইউ অল নো দিস। এবার আমরা আসি যে এইখানে পূর্ণ সংখ্যা তো আমরা জানলাম যে এই যে সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা আমরা এখানে পয়েন্ট করেছি, যে সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং শূন্যের এই পাশে ধনাত্মক, এই পাশে ঋণাত্মক, তাই না? তাহলে এই শূন্যটা আসলে কি? শূন্যটা আমরা স্পেশাল ভাবে কেন লিখছি? এটা কি ধনাত্মক নাকি এটা হচ্ছে ঋণাত্মক? এটা আমরা ধনাত্মকের ভিতরে দিতে পারি। আম, কেননা তোমার যদি হাতে কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রেও তোমাকে প্লাস ভাবতে পারো। কিন্তু যখন তুমি কারোর কাছ থেকে লোন নিয়ে রাখছো, সেক্ষেত্রে তোমার ওইটা আর ধনাত্মক থাকলো না, আর প্লাস থাকলো না। এই কারণে লোন যখন তুমি নিয়ে রাখছো, তখন তুমি আছো কোথায়? ঋণাত্মকে আছো তুমি। আচ্ছা, তো এইগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে রেখার ভিতরে 1 থেকে 2 এর মাঝে, কিংবা 3 থেকে 4 এর মাঝে, 5 থেকে 6 এর মাঝে, এর মাঝে কি কোনো সংখ্যা নাই? অবশ্যই আছে। সেই সংখ্যাটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং। এবং এই সামথিংটা যে কি সেটা কিন্তু অসংখ্য হতে পারে। এই
4 থেকে 5 এর ভিতরে অসংখ্য, অসীম সংখ্যক সংখ্যা কিন্তু এখানে রয়েছে। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই যে অসীম সংখ্যক সংখ্যা রয়েছে ২ টা পূর্ণ সংখ্যার মাঝখানে, এই সকল সংখ্যাই হতে পারে আমাদের ভগ্নাংশ। সেটা হতে পারে সাধারণ ভগ্নাংশ কিংবা সেটা হতে পারে দশমিক ভগ্নাংশ। তো এই যে যতগুলা আমরা দেখলাম সংখ্যা এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করলাম, সবগুলো কিন্তু এই সংখ্যা রেখার ভেতরেই অবস্থান করে। ঠিক আছে? সংখ্যা রেখার ভেতরেই অবস্থান করে। তো এই কারণে এই সবগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা কি? অবশ্যই বাস্তব সংখ্যাগুলা সংখ্যা রেখার উপরেই কোনো না কোনো বিন্দুতে অবস্থান করে। অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এই সমতল সংখ্যা রেখার উপরে অবস্থান করতে পারে না। তো এটাই আমরা বোঝানোর চেষ্টা করলাম যে বাস্তব সংখ্যাটা আসলে কি। এবার একটু আলোচনা করি যে এই যে ভগ্নাংশ, এখানে যে দশমিক ভগ্নাংশটা আছে, তাই না? এই দশমিক ভগ্নাংশের দশমিকের পর যদি অগণিত নাম্বার থাকে এবং সেটার যদি কোনো শেষ না হয়, তাহলে কি সেটা হবে কি? অসীম সংখ্যা থাকলে সেটা হবে অমূলদ সংখ্যা, কিংবা আমরা যদি কোনো কিছুকে ভগ্নাংশকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ অর্থাৎ p/q বা এই রূপে যদি প্রকাশ না করতে পারি, তাহলে সেটাও হবে আমাদের অমূলদ সংখ্যা। তো আশা করি বোঝা গেছে যে অমূলদ সংখ্যাটা আসলে কি। তো দশমিকের পরে অসীম সংখ্যা যদি থাকে, সেটা একটা ব্যতিক্রম আছে। যদি দশমিকের পর মনে করো 1.23, 23, 23 এইভাবে আমাদের বারবার করে 2, 3, 2, 3 করে এসেই যাচ্ছে। এরকম কেস যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2, 3 পৌনঃপুনিক। ঠিক আছে? অর্থাৎ 2, 3 এর মাথায় যদি পৌনঃপুনিক আমরা দিই, সেক্ষেত্রে আমরা বুঝবো যে দশমিকের পর ওই 2, 3 সংখ্যাটা অসংখ্যবার রিপিট হতে চলেছে। তো এই ক্ষেত্রে এটাকে আবার কি করা যায়? এটাকে আবার সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, এবং যেহেতু সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, সেহেতু এই ধরনের সংখ্যাগুলো হবে আমাদের মূলদ সংখ্যা। এইবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছিলাম, বলছিলাম সেটা হচ্ছে শূন্যটা আসলে কি? শূন্যটার আবিষ্কার কিন্তু আগে হয়নি। খুব বেশি আগে হয়নি। যখন সংখ্যা আবিষ্কার হয়েছে, সেই সময়কার আ অনেক পরে গিয়ে কিন্তু শূন্যটার আবিষ্কার হয়। কিন্তু অনেকের আ এরকম আইডিয়া ছিল যে শূন্য হতে পারে, কিন্তু তারা কখনোই শূন্যটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেনি। কারণ এটাকে তারা অশুভ মানত। এটাকে তারা ডেভিল বা অশুভ মানত। খালি, শূন্য এরকম করে তারা মানত। কিন্তু আর্য ভট্টাচার্য, কিংবা আমরা যদি বলি যে আসলে শূন্য আবিষ্কারের ইতিহাসটা কি? আসলে শূন্য আবিষ্কারের ইতিহাসের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের নাম আসে ব্রহ্মগুপ্তের নাম, এবং তিনি হচ্ছে আমাদের ভারতীয়, অর্থাৎ তিনি হচ্ছে আমাদের ভারত উপমহাদেশেরই একজন গুরু। তো গুরু তিনি শূন্য যে আবিষ্কার করলেন, এবং তার শূন্য আবিষ্কারের পর থেকে, কিংবা তার শূন্যটা মেনশন করার পর থেকে আমাদের শূন্যের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তো এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমাদের এই উপমহাদেশ থেকেই। তো এটা খুবই একটা গর্বের বিষয় বলা যেতে পারে। তো এই যে শূন্যটা, এটার আইডিয়াটা আসলে কিরকম ছিল? শূন্যটার আইডিয়া এরকম ছিল যে কোনো কিছু নেই মানেই শূন্য, তাই না? এটাকে আমরা এখন এটা বুঝি যে কোনো কিছু নেই মানেই হচ্ছে শূন্য। কিন্তু কেউ কিন্তু আগে সাহস করে শূন্যটাকে আমাদের অঙ্কের তালিকায় রাখতে চায়নি। অঙ্কের তালিকায় শূন্যটাকে রাখতে চায়নি। কারণ কি? কারণ এই শূন্যটা মূলদ হবে নাকি অমূলদ হবে? এই শূন্যটা, এটা আমাদের কি? এটা হচ্ছে আ আমাদের মৌলিক সংখ্যা হবে নাকি যৌগিক সংখ্যা হবে? এরকম নানা রকম কথার কারণে শূন্যটাকে আ স্থান দেওয়া হয়নি আমাদের অঙ্কের তালিকায় ১ম দিকে একেবারে। তো এই যে শূন্যটা, এটা আসলে কি? আ এটাকে যদি আমরা যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা বলি, সেক্ষেত্রে আমাদের মৌলিক এবং যৌগিক সংখ্যার আইডিয়াতে যেতে হবে। তো সকল পূর্ণ সংখ্যা মৌলিক হতে পারে কিংবা যৌগিক হতে পারে। তো মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ১, ১ এবং কি সংখ্যা? ওই সংখ্যা দ্বারা আ বিভাজ্য হয়। কেবলমাত্র ১ এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যখন হবে না, তখন সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। আর যৌগিক সংখ্যা কি তাহলে? যৌগিক সংখ্যা হচ্ছে ১ এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা কি হয়? বিভাজ্য হয়। ঠিক আছে? তাহলে এখানে সর্বনিম্ন কয়টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে? ৩ টা। আর এখানে ২ টা। ১ এবং ওই সংখ্যা। তো মৌলিক সংখ্যা হতে গেলে ওখানে ২ টা, কেবলমাত্র ২ টা উৎপাদক থাকবে। ১ এবং ওই সংখ্যাটাই। সেক্ষেত্রে সেটা হবে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যাটা কি? যৌগিক সংখ্যাটাকে যৌগিক হতে হলে ১ এবং ওই সংখ্যা ছাড়া, তার মানে ২ টা ছাড়া ৩য় কোনো সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ অন্য কোনো উৎপাদক সেখানে থাকা লাগবে। তাহলে সেখানে মিনিমাম উৎপাদক থাকতে হবে অবশ্যই ৩ টা। আশা করি এটা বোঝা গেছে। তো এই ছিল আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার কনসেপ্ট। তো শূন্যটা আসলে কি? মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? কমেন্ট করে জানাও। এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা তাহলে কি? এই যে ২ আমরা লিখলাম, তাই না? এই ২ এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা বলো তো? ২ কে ২ দ্বারা ভাগ করা যায়, এবং ২ ১ কে ২, অর্থাৎ ২ গুণ ১। এটা ছাড়া কি আর ভাঙা যায়? ভাঙা যায় না তো। তো এখানে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাই কিন্তু ২ কে ভাঙা যায় না। এই কারণে ২ টা হচ্ছে আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা। আর ১ এর কথা যদি আমরা বলি, ১ এর কথা যদি আমরা বলতে চাই, তাহলে ১ কে ভাঙা যায় কিভাবে? ১ কে শুধুমাত্র ১ দিয়ে ভাঙা যায়। তাহলে এটার উৎপাদক কয়টা হচ্ছে? এটার উৎপাদক ১ হচ্ছে। এই কারণে এটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করি না। কিন্তু ২ কে আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা কাউন্ট করি, কারণ এর উৎপাদক হয় ২ এবং ১।
অর্থাৎ এটাকে যদি 2 ইন্টু 1 2 গুণিতক 1 করে থাকি, বা আমরা 2 কে আমরা এভাবেই ভাঙতে পারি। এখানে কয়টা উৎপাদক? 2টি উৎপাদক। সো এটা একটা মৌলিক সংখ্যা। তো এই কারণে আমাদের 2 হচ্ছে সর্বনিম্ন একটা মৌলিক সংখ্যা। আই হোপ যে বোঝা গেছে আসলে 2টা কেন সর্বনিম্ন মৌলিক সংখ্যা হয় আর শূন্যটা মৌলিক না, যৌগিক না, রাইট?